This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরের মধ্যে যেন একটা আলাদাই জনপদ, আর সেই জনপদে একচ্ছত্র আধিপত্য এক আলাদা স্বতন্ত্র কর্তার। সেই জনপদ যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, যেখানে ভর সন্ধ্যায় রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন করা হয়, কিংবা হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে মুড়ি মুড়কির মতো হতে থাকে বোমাবাজি, আবার কখনো গুলি বর্ষণ। আবার সেই এলাকাতেই গ্রেফতার হয় একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের খাতাতেও শহরের বাকি অংশের অপরাধের রেখাচিত্র ওঠানামা করলেও আনন্দপুরের এই গুলশান কলোনিতে অপরাধের গ্রাফ সর্বদাই যেন ঊর্ধ্বমুখী। আর এই গোটাটার নেপথ্যেই উঠে আসছে একটাই নাম, মিনি ফিরোজ। কে মিনি ফিরোজ? কিভাবে নিজের রাজত্ব বিস্তার করলেন তিনি? কিভাবে হয়ে উঠলেন গুলশান কলোনির ত্রাস? এই সবটা নিয়েই আজকের দ্য ব্রিফিং রুমে আলোচনা করব। সঙ্গে আমি শর্মিষ্ঠা। মিনি ফিরোজ নামটা শুনেই খানিকটা ওই ছোটা রাজানের কথা মনে পড়ল না? না, এই ডন আলাদাই সিন্ডিকেট রাজ চালাতেন গুলশান কলোনিতে। গত কয়েক বছরে অপরাধের একাধিক ঘটনা ঘটেছে ইএম বাইপাস সংলগ্ন গুলশান কলোনিতে। শহরের পুরো প্রতিনিধিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার অভিযোগও উঠে এসছে, আর তার নেপথ্যেও এই গুলশান কলোনির নাম। তাতে নবতম সংযোজন, অস্ত্র হাতে ভর সন্ধ্যায় এলাকায় দুষ্কৃতীদের উন্মত্ত দাপাদাপি, মুড়কির মতো বোমাবাজি। যেন অপরাধের এক আতুর ঘর গুলশান কলোনি। আনন্দপুর থানা থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্ব, মানে 5 কিলোমিটার দূরত্বেই এই গুলশান কলোনি। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই কলোনি আর তার সংলগ্ন মার্টিন পাড়া। বিরোধীদের অভিযোগ, এই এলাকায় লক্ষাধিক মানুষ বাস করলেও ভোটারের সংখ্যা মেরে কেটে 2 থেকে 3 হাজার। মূলত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরাই বাস করে এই এলাকায়, যাদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা। না, এই অভিযোগ বিরোধীরাই করছেন। অভিযোগ, এই গুলশান কলোনিতেই কয়েক লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই যাবতীয় অশান্তির মূলে এই বেআইনি নির্মাণ। কারণ এই নির্মাণ ঘিরেই শুরু হয়েছে সিন্ডিকেট রাজ। শহরের একের পর এক অপরাধের ঘটনায় বারবার নাম জড়িয়েছে গুলশান কলোনি। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা করে উদ্বিগ্ন লালবাজার। সম্প্রতি লালবাজারের পুলিশ কর্তাদের কাছেও আনন্দপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই একই কারণে ভর্ষিত হয়েছে। খবর লালবাজার সূত্রেই পাওয়া গেছে, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো অদল বদল হয়নি। গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশই তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো, গুলশান কলোনিটা হলো কি করে? তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে? জল পাচ্ছে কোথা থেকে? ভোটার লিস্টে কি করে নাম তুলল? গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা? এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই সিন্ডিকেট রাজ আর তার নেপথ্যে যার নাম বারবার উঠে এসছে, তিনি মিনি ফিরোজ। আসল নাম ফিরোজ খান, বছর ওই 37-এর আশপাশে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গুলশান কলোনিতে ফিরোজের সাম্রাজ্য আজকের নয়, পালাবদলের অনেক আগে থেকে। তবে 2010 সাল থেকেই তার রমরমা বাড়ে। বরাবরই এলাকায় বিধায়ক অনুগত হিসাবেই তার পরিচিতি থেকেছে। 2010 সাল থেকে 2020 সাল মাঝের এই সময়টার মধ্যে এলাকায় বেআইনি নির্মাণ, মানে যেটা অভিযোগ উঠছে সিন্ডিকেট চালানো, সবকিছু শুরু করেছেন তিনি। একাধিক কাজে, একাধিক দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। একাধিক থানায় তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ থেকে আর্মস কেস, ভয় দেখানো, তোলাবাজি, বেআইনি পার্কিংয়েরও কেস রয়েছে। ভাবুন ভাবুন ভাবুন, একটা আসামি, তাকে পুলিশ ধরতে পারছে না, সে সোশ্যাল মিডিয়ায় রিল করে বেড়াচ্ছে, সব কথা বলে বেড়াচ্ছে। এদের ছাল তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু কি করবে, মন্ত্রীর প্রশ্রয় আছে,
নেতাদের প্রশ্রয় আছে, ফলে তাদের এত বড় সাহস হয়। এরা আসলে এই দেশের কিনা সেটাই দেখতে হবে, মিনি ফিরোজদের উৎপত্তিস্থলটাই দেশের কিনা সেটা দেখতে হবে। এলাকার বাসিন্দাদের একটা বড় অংশের অভিযোগ, বিধায়কের হয়ে কার্যত গোটা এলাকার নিয়ন্ত্রণই ছিল মিনি ফিরোজের হাতে। বিধায়কের ঘনিষ্ঠ থাকার কারণেই পুলিশ নাকি তার টিকি পর্যন্ত ছুঁতে পারেনি। তবে থানায় কেসও হয়নি এমনটা নয়, কারণ কসবা থানা থেকে আনন্দপুর, তপসিয়া, তিলজলা প্রত্যেকটা থানাতেই তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা রয়েছে। নানা কাজের জন্য রীতিমতো টিম তৈরি করে কারবার চালাতো এই মিনি ফিরোজ। একটা টিম যেমন যেটা সিন্ডিকেট দেখতো, তেমনি অন্য টিম দেখতো বেআইনি পার্কিং, আবার অন্য কোনো আর একটা টিম হয়তো দেখতো বিদ্যুৎ চুরির বিষয়গুলি। 2025 সালের 11ই সেপ্টেম্বর গুলশান কলোনিতে যে গুলিবর্ষণ ও বোমা ছড়ার অভিযোগ ওঠে, তাতেও নাম উঠে আসে এই মিনি ফিরোজের। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অস্বস্তিতে পড়ে পুলিশ প্রশাসনও। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়, তবে ধরা যাচ্ছিল না মূল অভিযুক্ত মানে মিনি ফিরোজকে। অভিযোগ হচ্ছিল তিনি নাকি বিধায়ক ঘনিষ্ঠ, আর তাতেই অধরাতি। একদিকে পুলিশের খাতায় মিনি ফিরোজ ছিলেন ফেরার, অথচ সামাজিক মাধ্যমে বারবার সামনে আসছিল মিনি ফিরোজ। এমনকি কলকাতা পুলিশকে রীতিমতো থ্রেট দিয়ে বলেছিলেন তার পেটে যদি কেউ লাথি মারেন তাহলে যে কাজ তিনি এতদিন করেননি তাই করবেন। প্রশ্ন উঠতে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে। অভিযোগ ওঠে বিধায়কের হাত মাথায় আছে, তার জন্যই কি পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না? না, এই অভিযোগ বিরোধীরাই করছে। পুলিশ হয়তো রিল দেখছে, আনন্দ উপভোগ করছে এসি রুমে বসে। তিনি তো সংবাদ মাধ্যমের সাথেও কমিউনিকেট করছেন, তারপরেও পুলিশ ট্র্যাক করতে না পুলিশ ধরবে না। তার উপরে বিধায়ক জাভেদ খানের নাকি হাত আছে এরকম শোনা যাচ্ছে, লোকজন বলছে। স্বাভাবিকভাবে পুলিশের ক্ষমতা হবে তাকে ধরার জন্য, পুলিশের সেই মেরুদণ্ড নেই। এরই মধ্যে ফিরোজের সঙ্গে কাউন্সিলর সুশান্ত ঘোষের একটা ছবি সামনে আসে, আর তাতে এই বিতর্কে যেন ঘৃতাহুতি হয়। যদিও সুশান্ত ঘোষ ফিরোজকে গুন্ডা বলেই আখ্যা দিয়েছেন, তাতে আরো তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন ফিরোজ। অন্তরালে থেকেই সামাজিক মাধ্যমে ছাড়েন নিজের ভিডিও বার্তা। বলেন যদি গুন্ডাই হয়ে থাকেন তিনি, তাহলে নির্বাচনের সময় সুশান্ত ঘোষ বা তার মতো অন্য কেউ নেতারা কেন তার সাহায্য নিতেন? 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है, मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। একদিকে যখন এই সমস্ত রাজনৈতিক জলঘোলা হচ্ছে, তখন গুলশানের এই ভিডিও বার্তায় বারবার প্রশ্নের মুখে পড়ছিল পুলিশের ভূমিকা। কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে সমাজ মাধ্যমে সক্রিয় ফিরোজ? এরই মধ্যে পুলিশ খবর পায় ফিরোজ এলাকা ছেড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। সেই সূত্র ধরেই কলকাতা পুলিশের একটি দল দিল্লিতে হানা দেয়। রোববার সন্ধ্যা 6টা নয়াদিল্লির রেল স্টেশনের কাছাকাছি আজমেরি গেট থেকে গ্রেফতার করা হয় ফিরোজকে। তারপর ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় তাকে কলকাতায়। 2010 কাটু 2025, প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে এই ফিরোজ লালবাজারের কর্তাদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছিলেন। তিনি এখন পুলিশের জালে। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। কাউন্সিলর বা রাজনৈতিক নেতারা যাই বলে থাকুক না কেন, লালবাজারের কর্তাদের একাংশরা কিন্তু বলছেন ওই ছোট্ট এলাকায় এখন লক্ষ লক্ষ টাকা উঠছে। বেআইনি নির্মাণ বন্ধ না করা গেলে আদেও কি এই ফিরোজের রাজত্বের পতন ঘটবে? গুলশান কলোনির অপরাধের গ্রাফচিত্র আদেও কি নিম্নমুখী হবে, নাকি ফিরোজ চারা পেয়ে রিএন্ট্রি নেবেন ওই এলাকায়?
নাকি আবার ফিরোজের মতো অন্য কোনো মিনি ফিরোজ অন্য কোনো পরিচয় নিয়ে জন্ম নেবে ওই গুলশান কলোনিতে? গুলশান কলোনির ক্লাইম্যাক্স নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে প্রশাসনিক কর্তাদের একাংশের মধ্যে। আমরা এই বিষয়ে নজর রাখবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।